হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে প্রিন্সিপাল অফ ফিনান্স এই সাবজেক্টে অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার হচ্ছে 7 এবং 8 আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য চ্যাপ্টার হচ্ছে 8 এবং 9। চ্যাপ্টার হচ্ছে ক্যাপিটাল বাজেটিং ক্যাশ ফ্লো অ্যান্ড ক্যাপিটাল বাজেটিং টেকনিক। এই দুইটা আমরা একত্রে একটা লেকচারে করব, একটা লেকচার শিটে করব। তো এই ক্যাপিটাল বাজেটিং ক্যাশ ফ্লো এবং ক্যাপিটাল বাজেটিং টেকনিকে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই দুইটা চ্যাপ্টারের যে সিলেবাস দিছে, এই সিলেবাসগুলোকে আমরা দুইটা চ্যাপ্টারকে দুইটা ফরম্যাটেই ভাগ করছি। একটা ফরম্যাটে আমরা ক্যাশ ফ্লো ক্যাপিটাল বাজেটিং ক্যাশ ফ্লো রিলেটেড অঙ্ক শিখব, আর একটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিংয়ের টেকনিক। এখানে বিভিন্ন ধরনের সূত্র আছে, এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করা শিখব। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2016 থেকে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছি। এই অ্যানালাইসিসটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অ্যানালাইসিসটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিটে থাকবে। তো দেখতেছি যে এই চ্যাপ্টার থেকে অর্থাৎ 7 এবং 8 নম্বর চ্যাপ্টার থেকে অ্যাকাউন্টিংয়ে 2016 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 17 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা প্রশ্ন, 18 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 19 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, 20 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 21 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 22 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে দুইটা প্রশ্ন দিছে, 23 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা। তোমরা যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার আছো তোমরা পরীক্ষা দিবে 2024 সালে। তো দেখতেছি 2016 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত টোটাল আমাদের 7টা বছরের অ্যানালাইসিস আমরা দিছি। প্রত্যেক বছরে এখান থেকে পার্ট সিতে একটা করে প্রশ্ন আছে। তো 2024 সালে এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন এবং পার্ট বিতে একটা প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট সিতে দুইটা পাইতে পারো, কারণ যেহেতু 2022 সালে এখান থেকে পার্ট সিতে দুইটা প্রশ্ন দিছে, 2024-এর প্রশ্ন হবে 2022-এর অনুরূপ। তো আমরা টার্গেট করলাম যে এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন আমরা অ্যান্সার করব, তবে ভাগ্য ভালো থাকলে পার্ট সিতে দুইটা প্রশ্ন আসতে পারে। আমার কথা কি সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসি আমরা ফরম্যাট 1 নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব, এরপর আমরা অঙ্কে ঢুকব। তো শুরুতে ফরম্যাট 1-এ ক্যাপিটাল বাজেটিং ক্যাশ ফ্লো। শুরুতেই ক্যাপিটাল বাজেটিং কি এর সংজ্ঞাটা আমাদের সবাইকে জানতে হবে। এটা পার্ট এ প্রশ্নের মধ্যে আসতে পারে, ক্যাপিটাল বাজেটিং কি বা কাকে বলে। তখন আপনি লিখবেন যে প্রক্রিয়ার মাধ্যমে মূলধনের বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে মূলধন বাজেটিং বলে। তো এই সংখ্যাটা দিয়ে দিলে একে এক পাবেন। এখন এই ফরম্যাট 1-এর ক্ষেত্রে আমাদের কি রকম প্রশ্ন হয়? ফরম্যাট 1-এর ক্ষেত্রে আমাদের টোটাল 3টা প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্নটা হচ্ছে ক্যালকুলেশন অফ কস্ট অন দ্য বেসিস অফ ডিপ্রিসিয়েশন, অর্থাৎ কত টাকার উপর আমরা ডিপ্রিসিয়েশন ধরবো। 2 নম্বরে ক্যালকুলেশন অফ নিট ক্যাশ আউটলে, যেটাকে আমরা শর্টকাটে বলবো হচ্ছে এনসিও, অথবা বলবো হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, যার বাংলা হচ্ছে প্রারম্ভিক বিনিয়োগ। তাহলে এনসিওর ফুল মিনিং কিন্তু পার্টির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এনসিওর ফুল মিনিং হচ্ছে নিট ক্যাশ আউটলে, যার বাংলা হচ্ছে প্রারম্ভিক বিনিয়োগ। আর 3 নাম্বারটা আমাদের চাইতে পারে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন, অর্থাৎ বাৎসরিক অবচয় পরিমাণ চাইতে পারে। তো এই 3টা প্রশ্নই আমাদের ফরম্যাট 1 থেকে করতে পারে। তো আমরা এই 3টা সম্পর্কে আগে ইন্ডিভিজুয়াল আলোচনা করব, এরপর অঙ্ক শুরু করব। তো শুরুতেই আমরা এই প্রথম দুইটা একটা ছকের মাধ্যমে শিখব। এই জন্য লিখছি ক্যালকুলেশন অফ বেস অফ ডিপ্রিসিয়েশন অ্যান্ড এনসিও অর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। বেস অফ ডিপ্রিসিয়েশন বাংলা হচ্ছে অবচয়যোগ্য মূল্য, অর্থাৎ যত টাকার উপর আমরা অবচয় ধরব। এটা বের করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা দিব হচ্ছে পারচেস প্রাইস, অর্থাৎ সম্পত্তি ক্রয় মূল্য, এর সাথে সম্পত্তি ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ, অর্থাৎ যে সমস্ত খরচগুলি ক্রয়ের সাথে সম্পৃক্ত, সাচ অ্যাজ ইম্পোর্ট ডিউটি, ক্যারিং কস্ট, ফ্রেড অ্যান্ড ইন্স্যুরেন্স, ডক চার্জ অ্যান্ড ক্লিয়ারিং চার্জ, রেলওয়ে ফেয়ার অ্যান্ড ক্যারিজ অ্যান্ড ইনস্টলেশন কস্ট। এই কয়েকটা খরচ হচ্ছে ক্রয়ের সাথে সম্পৃক্ত। এই জন্য পারচেস প্রাইসের সাথে এই আনুষঙ্গিক খরচগুলি আমরা যোগ করবে, নাম হবে দুইটা, টোটাল কস্ট লিখতে পারবো অথবা লিখতে পারবো অ্যামাউন্ট অফ বেসিস ফর ডিপ্রিসিয়েশন। তাহলে টোটাল কস্ট বা অ্যামাউন্ট অফ বেসিস ফর ডিপ্রিসিয়েশন এর ফর্মুলাটা কী দাঁড়ালো? সম্পত্তি ক্রয় মূল্যের সাথে আমরা আনুষঙ্গিক খরচ কি করব বলো দেখি? যোগ করব, হবে টোটাল কস্ট।
আর এই টোটাল কস্টের সাথে যদি ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে এনসিও। এনসিও মানে নিট ক্যাশ আউটলে। তাহলে এনসিও বের করার আগে আমাদের আগে টোটাল কস্টটা বের করতে হবে, যার সূত্র আপনারা বললেন সম্পত্তি ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ যোগ সমান সমান টোটাল কস্ট। আর টোটাল কস্টের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করে কি হয় বলো দেখি? এনসিইউ। এখন একটা কথা একটু মনে রাখতে হবে, যদি আমাদের প্রশ্নে ওয়ার্কিং ক্যাপিটাল দেয়া না থাকে তাহলে মনে করতে হবে টোটাল কস্টকে আমরা এনসিইউ ধরবো। কথায় ক্লিয়ার সবাই? তাহলে টোটাল কস্টটা কখন এনসি হবে? যদি ওয়ার্কিং ক্যাপিটাল দেয়া থাকে নাকি না দেয়া থাকলে? না দেওয়া থাকে। না দেয়া থাকলে। তাহলে আমরা এট এ টাইম আমরা অ্যামাউন্ট অফ বেসিস ফর ডিপ্রিসিয়েশনও জানলাম, টোটাল কস্টও জানলাম এবং কি এনসিও জানলাম। এখন আমাদের সেটা হচ্ছে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন। আমরা অবচয়ের বিভিন্ন রকম সূত্র পড়ছি। এর মধ্যে একটা সূত্র পড়ছিলাম সরলরৈখিক পদ্ধতি, যেটা ইংলিশ হচ্ছে স্ট্রেট লাইন মেথড। তো এই স্ট্রেট লাইন মেথডের ক্ষেত্রে বার্ষিক অবচয়ের সূত্র হচ্ছে টোটাল কস্ট মাইনাস সেলফি ভ্যালু ডিভাইডেড বাই হচ্ছে ইউজফুল লাইফ। সম্পত্তি ক্রয় মূল্যের সাথে সেলফি ভ্যালুটা বিয়োগ করব, তাহলে ইউজফুল লাইফ দ্বারা কী করব? ভাগ করব। তাহলে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশনের সূত্রটা কি বললাম? টোটাল কস্ট মাইনাস সেলফি ভ্যালু ভাগ ইউজফুল লাইফ। ওকে, এখানে এই যে টোটাল কস্ট আছে, টোটাল কস্টটা কিভাবে বের করব? সম্পত্তি ক্রয় মূল্যের সাথে কি যোগ? আনুষঙ্গিক খরচ কি যোগ, সমান কি টোটাল কস্ট। ঠিক আছে? আর এই সেলফি ভ্যালু মানে ভগ্নাশেষ মূল্য, এটা প্রশ্নে উল্লেখ থাকবে। যদি উল্লেখ থাকে টাকা দিব, না উল্লেখ থাকে টাকাটা কি জিরো হবে। আর ইউজফুল লাইফও প্রশ্নে কি দেয়া থাকবে। তাহলে যে ফরম্যাটটাকে আমি যেটুকু আলোচনা করছি এতটুকুর মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে? তাহলে একটু আমার সাথে কথা বলেন। টোটাল কস্ট বের করব, সম্পত্তি ক্রয় মূল্যের সাথে কি যোগ করে টোটাল কস্ট বের করব? আনুষঙ্গিক খরচগুলো একজন বলেন তো দেখি, একজন বলবেন। সুমাইয়া তুমি বলো আনুষঙ্গিক খরচগুলো কি কি? অন্যজন বলো। Input duty, carrying cost, freight and insurance, dog dues and carrying charge, railway fare and carriage, installation cost. ঠিক আছে, তাহলে টোটাল কস্ট গেল। টোটাল কস্টের সাথে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করে এনসিও বের করব। ওকে, এবার আসি আমরা একটা অঙ্কে যাই। এক্সারসাইজ 1 নম্বর অঙ্কটা, এটা 2016 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রশ্ন। সবাই কি দেখতেছেন এটা? জি স্যার। ওকে, তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রশ্নটা কি আসছিল? প্রশ্নে বলা আছে যে সনি ইলেকট্রনিক্স কোম্পানি ইজ থিঙ্কিং টু পারচেজ এ নিউ ইকুইপমেন্ট, রিলেভেন্ট কস্ট ডেটা অফ দ্য মেশিন আর এস ফলো। এখানে পারচেজ প্রাইস লেখা আছে 1 লাখ টাকা, অর্থাৎ সম্পত্তি ক্রয় মূল্য দেওয়া আছে 1 লাখ টাকা। ফ্রেড অ্যান্ড ইন্স্যুরেন্স দেওয়া আছে 20,000, এটা আনুষঙ্গিক খরচ। ডগ ডিউস অ্যান্ড ক্লিয়ারিং চার্জ, এটা আনুষঙ্গিক খরচ। ইম্পোর্ট ডিউটি টাকাটা একটু ভালো করে খেয়াল করবেন। ইম্পোর্ট ডিউটির ক্ষেত্রে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে, এই পার্সেন্টেজটা আমরা অলওয়েজ পারচেজ প্রাইসের উপর ধরবো। কার উপর ধরবো? পারচেজ প্রাইস হলো 1 লাখ টাকা। 1 লাখ টাকার 50% হচ্ছে 50,000 টাকা। ক্লিয়ার সবাই? অনেক সময় দেখবো যে এই ইম্পোর্ট ডিউটি টাকাটা দেওয়া নাই, সেখানে লেখা আছে হোয়াট। তখন হোয়াট থাকলে আমরা কি করবো? এই যে ক্রয় মূল্য যা তার উপর পার্সেন্ট ধরবো। ক্লিয়ার কথা? জি স্যার। ওকে, তাহলে ইম্পোর্ট ডিউটি গেল। রেলওয়ে ফেয়ার এন্ড ক্যারিজ, এটা আনুষঙ্গিক খরচ। ইনস্টলেশন চার্জ, এটাও কি আনুষঙ্গিক খরচ। তাহলে পারচেজ প্রাইসের সাথে এখানে যে করে আনুষঙ্গিক খরচ, তাহলে সবগুলো যোগ করে আমাদের কি হবে? টোটাল কস্ট। আর টোটাল কস্টের সাথে আমরা কি যোগ করব? ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করে কি হবে? এনসিও। তাহলে এখন আপনাদের প্রশ্ন করছে 1 নম্বর বলছে হোয়াট অ্যামাউন্ট ডিপ্রিসিয়েশন উইল বি চার্জ, অর্থাৎ কত টাকার উপর আমরা ডিপ্রিসিয়েশন ধরবো, দ্যাট ইজ টোটাল কস্ট বের করতে বলছে। আর 2 নম্বরে বের করতে বলছে নিট ক্যাশ আউটলে মানে এনসি। টোটাল কস্টের সাথে কি যোগ করে এনসি হয়? Working তাহলে এখন আসেন আমরা তাহলে অঙ্কটা একটু দেখাই। আপনারা সবাই সলিউশন পিডিএফে দেখতেছেন? জি স্যার। তাহলে আমরা এখানে রিকোয়ারমেন্ট 1 এবং রিকোয়ারমেন্ট 2 দুইটা মিলে আমরা একসাথে একটা সলভ করব, কারণ আমরা একসাথেই দুইটা জিনিস শিখছি।
উপর লিখছি ক্যালকুলেশন অফ টোটাল কস্ট অ্যান্ড কি এনসিও। তাহলে টোটাল কস্ট বের করি, সম্পত্তি ক্রয় মূল্য ছিল 1 লাখ টাকা, এর সাথে আনুষঙ্গিক খরচ ছিল আমাদের ফ্রেড অ্যান্ড ইন্স্যুরেন্স ছিল 20,000, ডক চার্জ ছিল 10,000, ইম্পোর্ট ডিউটি 1 লাখের 50% 50,000, রেলওয়ে ফায়ার অ্যান্ড ক্যারি ছিল 10,000 অ্যান্ড ইনস্টলেশন চার্জ ছিল 15,000। এই সবগুলো যোগ করে আমাদের টোটাল কস্ট দাঁড়ালো হচ্ছে 2,05,000। টোটাল কস্ট যে কথা, অ্যামাউন্ট অফ ডিপ্রিসিয়েশন কিন্তু সেম কথা, ঠিক আছে? জি জি স্যার। স্যার। এটাই কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট 1 নম্বরের প্রশ্ন বলছিল। আর এর সাথে আমরা কি যোগ করে এনসিও বের করি? ওয়ার্কিং ওয়ার্কিং ক্যাপিটাল প্রশ্ন দিয়েছিল কত? 20,000। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করে আমরা এনসিও বের করলাম 2,25,000 টাকা। দেখেন তো 1 নম্বর অঙ্কটা কি ক্লিয়ার কিনা? জি স্যার। কারো কোনো জি, সমস্যা স্যার। আছে 1 নম্বর অঙ্ক নিয়ে? নাই স্যার। Sir. পারবেন তো? Yes, sir. জি স্যার। ওকে, যদি কারো কোনো সমস্যা থাকে কথা বলবেন, যদি কথা না বলেন তাহলে ধরে নেওয়া হবে যে আপনি বুঝতে পারছেন। এবার আমরা একটু এক্সারসাইজ 2 যাই। এটা আমরা নিছি কমার্স পাবলিকেশনের বই থেকে। প্রশ্নে বলা আছে যে AKS company is thinking to purchase a new equipment, relevant cost data of the machine are as follow. Purchase price দেওয়া আছে 3 লাখ টাকা, ফ্রেড অ্যান্ড ইন্স্যুরেন্স দেওয়া আছে 50,000 টাকা, ডক চার্জ দেওয়া আছে 15,000, ইম্পোর্ট ডিউটি আছে 65,000 টাকা। এই যে ইম্পোর্ট ডিউটি পার্সেন্ট দেওয়া নাই, পার্সেন্ট যদি না দেখা থাকে প্রশ্নে যা আছে তাই, আর যদি পার্সেন্ট দেওয়া থাকে টাকা না থাকে তাহলে পার্সেন্ট আমরা কার উপর ধরবো? সম্পত্তির উপরে পার্সেস প্রাইজের উপর। গুড। রেলওয়ে ফেয়ার দিয়ে আছে 20,000। তাহলে এই 3 লাখের সাথে এই 20,000 পর্যন্ত সবগুলো যোগ করে আমাদের কি হবে? টোটাল 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 কস্টের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে আছে 25,000, যোগ করে কি হবে? এনসিও। তাহলে এক নম্বর রিকোয়ারমেন্ট বলছে হোয়াট অ্যামাউন্ট ডিপ্রিসিয়েশন উইল বি চার্জ, অর্থাৎ কত টাকার উপর আমরা ডিপ্রিসিয়েশন চার্জ করব, দ্যাট ইজ টোটাল কস্ট। আর টোটাল কস্টের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করে আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট হবে এনসিও। এক্সারসাইজ 2 কি পারবো? Yes, পারবো sir. স্যার। কার কোনো সমস্যা আছে এক্সারসাইজ 2 নিয়ে? নাই স্যার। আমি কিন্তু আগালাম যদি প্রশ্ন না থাকে। জি জি স্যার। স্যার। ওকে, এক্সারসাইজ sir. 3 নাম্বারে 2000 প্রশ্ন টাকা নেই, আসলে স্যার। অ্যাকাউন্টিং এর প্রশ্ন। দেখেন এখানে আছে পারচেজ প্রাইস 2 লাখ, ফ্রেড অ্যান্ড ইন্স্যুরেন্স 20,000, ডক চার্জ 10,000, ইম্পোর্ট ডিউটি 50% আছে, এখানে আছে হোয়াট। তাহলে ইম্পোর্ট ডিউটি আমরা কার উপর ধরবো? 2 লাখের উপর ধরুন। তাহলে কত প্রাইসের হবে উপর ইম্পোর্ট ডিউটি? 2 লক্ষের উপর 50%। 1 লাখ, স্যার। রেলওয়ে ফেয়ার অ্যান্ড ক্যারিজ ইনস্টলেশন চার্জ, এই সবগুলো যোগ করা হবে টোটাল কস্ট, এর সাথে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করে কি হবে? এনসিও। তাহলে 3 নাম্বারটা কি পারবো? জি স্যার। এবার 4 নাম্বার প্রশ্নটা, এটা আমরা কমার্স পাবলিকেশন বই থেকে নিছি। প্রশ্নে বলা আছে 1 নাম্বার ইকোনমি বলছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে কি? এনসিও বের করতে বলছে। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কার মান বের করতে বলছে বলো দেখি? এনসিও। এনসিও। তাহলে এনসিও বের করে কি সম্পত্তি ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ যোগ করে টোটালের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করে এনসিও। এবং শেষে বলছে ক্যালকুলেট অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন ইউজিং স্ট্রেট লাইন মেথড। তাহলে স্ট্রেট লাইন মেথডের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ডিপ্রিসিয়েশনটা বের করতে হবে। তো ডিপ্রিসিয়েশন বের করার সূত্র জানি টোটাল কস্ট মাইনাস সেলফ ভ্যালু ডিভাইডেড কি Useful. ইউজফুল লাইফ। ওকে, আমি সবাইকে একটা কথা বলতেছি, যখন কথা বলবেন তখন আপনার মাইক্রোফোনটা অন থাকবে, আর যখন কথা বলবেন না মাইক্রোফোনটা কি থাকবে? অফ থাকবে। ওই যে কি জানি বই পেজ উল্টাইতেছে, শব্দ হইতেছে, পরবর্তী জানি এরকম শব্দ না হয়। হ্যাঁ, ওকে। এখন আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বের করতে বলছে, তাহলে এটা করবো আমাদের। এটা করার জন্য আমাদের পারচেজ প্রাইস দিয়ে আছে 5 লাখ টাকা, এর সাথে বলেন তো এখানে কোনটা কোনটা যোগ করবো আমরা? ইনস্টলেশন চার্জ, ইম্পোর্ট ডিউটি 10% বের করতে হবে। 10%। তাহলে বলেন তো ইম্পোর্ট ডিউটি টাকা কত হবে? 5 লাখ টাকার উপর 10%। 5 লাখের 10% 50,000 টাকা হবে নাকি? 50,000 টাকা। ওকে, জি, তাহলে স্যার। ইনস্টলেশন চার্জ হবে 30, ইম্পোর্ট ডিউটি হবে 50, ফ্রেড অ্যান্ড ইন্স্যুরেন্স 10,000, ডক চার্জ 10,000 টাকা। এই সবগুলো যোগ করে কি বের হবে? টোটাল কস্ট। আর ওর সাথে এই ওয়ার্কিং ক্যাপিটাল 70,000 যোগ হবে, এই যে আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা এনসিও। ক্লিয়ার কথা? এনসিও। জি জি স্যার। স্যার। তাহলে এই 70,000 টাকা যোগ করার আগে যোগফল হয় 6 লাখ টাকা। তাহলে এই অঙ্কের মধ্যে টোটাল কস্ট হচ্ছে কত টাকা? 6 লাখ টাকা। 5 লাখ টাকা। ঠিক আছে? জি স্যার। সার্ভে ভ্যালু 40,000 টাকা, এক্সপেক্টেড লাইফ হচ্ছে 8 ইয়ার্স। তাহলে 2 নম্বরে আমাদের ডিপ্রিসিয়েশন বের করতে বলছে।
আমরা প্রশ্নটা দেখাই। ডিপ্রিসিয়েশন বের করার যে সূত্রটা কি ছিল? টোটাল কস্ট মাইনাস কি Salvage value divided by Salvage value ইউজফুল লাইফ। তাহলে এই যে useful life 4 নাম্বার অঙ্কের এই যে 5,30,000, 50, 10, 1 লাখ সবগুলো যোগ করে আমাদের হয়েছে 6 লাখ টাকা। এটা হলো টোটাল কস্টের টাকা। এর সাথে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ রয়েছে 6 লক্ষ কত 70। এখন আমরা যে ডিপ্রিসিয়েশন বের করার যে টোটাল কস্ট, এই টোটাল কস্টটা কি এই 6 লাখ 70 নাকি এই উপরে 6 লাখ টাকা? 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা। কেউ কিন্তু আবেগে ঠেলায় কিন্তু 6,70,000 দিতে পারবেন না, দিলেই কিন্তু অঙ্ক ভুল। হ্যাঁ, তাহলে টোটাল কস্ট 6 লাখ। সেলফ হেল্প আমাদের প্রশ্নে দেওয়া আছিল 40,000 টাকা। আর ইউজফুল লাইফ কয় বছর দিয়ে আছে? 8 বছর। তাহলে এখানে 40,000 ডিভাইডেড 8, তাহলে 6 লাখ থেকে 40,000 বাদে থেকে 5,60,000 ডিভাইডেড বাই 8 সমান 70,000 টাকা বের হবে। এটা রিকোয়ারমেন্ট 2 এর অ্যান্সার। বোঝা গেছে কিনা? জি স্যার জি স্যার। দেখেন প্রবলেম 4 নিয়ে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন। নাই স্যার। বুঝতে পারছি স্যার। পারবেন তাহলে? জি আরো স্যার। স্যার তাহলে পারবো স্যার। ফরম্যাট 1 কিন্তু ক্লিয়ার নাকি? জি স্যার। এখন আমরা চলে যাব ফরম্যাট 2, ক্যাপিটাল বাজেটিং টেকনিক। এই ফরম্যাটটা হচ্ছে সবচেয়ে বড়, মানে ফিনান্সের বইয়ের অর্ধেক অঙ্কটাই হচ্ছে এই 2 নাম্বার ফরম্যাটে। তো এই ক্যাপিটাল বাজেটিং টেকনিক অঙ্ক করার জন্য আমাদের যে কোনো সূত্র অ্যাপ্লাই করার আগে আমাদের আগে 3টা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে এনসিইউ বের করব, যেটা কিনা আমরা ফরম্যাট 1-এ শিখে আসছি। বলতো এনসিইউ বের করলাম কিভাবে? ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ যোগ করে কি হবে? টোটাল কস্ট। টোটাল কস্টের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করে কি? এনসিএল। তাহলে এটা কিন্তু আমরা ফরম্যাট 1-এ শিখে আসছি। 2 নাম্বার স্টেপ বের করব অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন, যেটা আমরা ফরম্যাট 1-এ শিখছি। তার সূত্র কি? টোটাল কস্ট মাইনাস সেলস ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। ইউজফুল লাইফ। তাহলে প্রথম 2টা স্টেপ কিন্তু আমরা ফরম্যাট 1-এ শিখছি, ঠিক আছে? জি স্যার। 3 নাম্বার স্যার। ফরম্যাটটা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা বের করব সিএফএটি। এখন সিএফএটি মানে কি স্যার? 7 মানে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। ক্যাশ ফ্লো কি? আফটার ট্যাক্স আফটার ট্যাক্স। আর একটা ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। এখন এই বিফোর ট্যাক্স যদি দেওয়া থাকে তাহলে বিফোর ট্যাক্স থেকে এই আফটার ট্যাক্সে আসতে হলে আমাদের 7টা ঘর করতে হবে। কয়টা ঘর করতে হবে? 7টা। 7টা ঘর। ঘর করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি কিভাবে বুঝবো সিএফএটি দিয়ে আছে না সিএফবিটি দিয়ে আছে? মনে রাখবেন প্রশ্নের মধ্যে যদি ট্যাক্স রেট দেওয়া থাকে, ট্যাক্স রেট দেওয়া থাকে তাহলে আমাদের সিএফবিটি দিয়ে আছে মনে করতে হবে। ওকে, তার মানে ট্যাক্স রেট যদি দেওয়া থাকে তাহলে কি মনে করবো আমরা? সিএফবিটি। আর সিএফবিটি থেকে এটি পর্যন্ত করে কয়টা ঘর করতে হবে? 7টা ঘর। 7টা ঘর। আর যদি ট্যাক্স রেট দেওয়া না থাকে তাহলে সরাসরি সিএফবিটির মান দিয়ে আছে। ক্লিয়ার কথা? জি স্যার। এখন প্রশ্ন স্যার অঙ্ক করার জন্য কোনটা লাগবে? সিএফবিটি লাগবে না সিএফবিটি লাগবে? অঙ্ক করার জন্য অবশ্যই সিএফবিটি লাগবে। এখন এই বিটি থেকে এটি বের করা যে 7টা ঘর, এই 7টা ঘর আমি এখানে লিখে দিছি। এই 7টা ঘর আপনারা একটু পড়বেন, আমি আপনাদের এই 7টা ঘরের একজনকে ধরবো। হ্যাঁ, 2 মিনিট পড়ার সময় দিন। তাহলে বিটি থেকে এটি পর্যন্ত আমাদের 7টা ঘর। এর মধ্যে প্রথম দিব আমরা ইয়ার, এরপরে দিব সিএফবিটি। সিএফবিটির পরে ঘরটা হবে ডিপ্রিসিয়েশন, যেটা কিনা আমরা স্টেপ নাম্বার 2-এ বের করব। এই সিএফবিটি থেকে এই ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে হবে ইবিটি, যেটা আর্নিং বিফোর ট্যাক্স। এই ইবিটির উপর আমরা ট্যাক্স রেট ধরবো। আর ইবিটি থেকে এই ট্যাক্স রেট বাদ দিয়ে হবে ইএটি। ইএটি মানে কি? আর্নিং আফটার ট্যাক্স। এই ইএটি এই ডিপ্রিসিয়েশনের সাথে এই ইএটি যোগ করে হবে সিএফএটি। তাহলে ঘরটা আমি আবার বলতেছি, প্রথমে দিব ইয়ার, এরপরে সিএফবিটি মানে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, এরপরে ঘরটা হবে ডিপ্রিসিয়েশন। সিএফবিটি থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে হবে ইবিটি। ইবিটির উপর ট্যাক্স রেট দিয়ে গুণ করলে হবে ট্যাক্স। ইবিটি থেকে ট্যাক্স বাদ দিয়ে হবে ইএটি। ইএটির সাথে ডিপ্রিসিয়েশন যোগ হবে কি? সিএফএটি। ক্লিয়ার কথা? এখন এই যে শখটা আমরা করবো, এই শখটা কখন করব? মনে রাখবেন সব সময় এই সিএফবিটি যখন প্রতি বছরের টাকা অসমান থাকবে। অসমান মানে কি? মনে করো প্রথম বছর আছে 100 টাকা, দ্বিতীয় বছর আছে 300, তৃতীয় বছর হবে 50 টাকা। তাহলে প্রতি বছর টাকা সমান নাকি অসমান? অসমান। তাহলে এই যে শখটা করব, এই শখটা করে আমরা অবশ্যই
সিএফবিটি যদি প্রতি বছর টাকা কি থাকে অসমান থাকে সেক্ষেত্রে আমরা শক। আর যদি প্রতি বছর টাকা সমান থাকে তাহলে প্রথম বছরের জন্য যা 50তম বছরের জন্য কি সেম মান, তখন সেক্ষেত্রে আর 50টা ঘর করতে হবে না, একটা শকে করলে আমাদের 50টা ঘরের মান বের হয়ে যাবে। তাহলে আমরা যে কোনো সূত্র অ্যাপ্লাই করার আগে আমরা প্রথমে কয়টা ওয়ার্কিং করব? 3টা ওয়ার্কিং। প্রথমে এনসিইউ বের করব, 2 নম্বরে আমরা ডিপ্রিসিয়েশন বের করব, 3 নম্বরে আমরা দেখব যে প্রশ্নে সিএফবিটি দিয়ে আছে নাকি সিএফএটি দিয়ে আছে। সিএফবিটি থাকলে এটি পর্যন্ত কয়টা ঘর করতে হয়? 7টা। 7টা। আশা করি 7টা ঘর আপনাদের মনে থাকবে নাকি। এখন আসবে আমরা রিকোয়ারমেন্টে। রিকোয়ারমেন্টের মধ্যে যদি প্রশ্নে পিবিপি মানে কি পেব্যাক পিরিয়ড, এই পেব্যাক পিরিয়ড চাই, তাহলে এই যে সিএফএটির পরে অতিরিক্ত আরেকটা ঘর হবে। কয়টা ঘর হবে? একটা ঘর, তার নাম হচ্ছে সি ডট সিএফএটি। এই প্রথম সি মানে হচ্ছে কিউমুলেটিভ, আর এটা তো আমরা জানি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তাহলে সিএফএটির পরে যদি প্রশ্নে পেব্যাক পিরিয়ড চাই তাহলে অতিরিক্ত কয়টা ঘর হবে? একটা। তাহলে সিএফবিটি প্রশ্নে দিয়ে আছে, প্রশ্নে পেব্যাক পিরিয়ড চাইছে, তাহলে 7টা কাটবো নাকি 8টা ঘর কাটবো? 8টা। গুড। এরপরে যেটা সেটা হচ্ছে ডিপিবিপি মানে কি ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড। এই ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড যদি চাই তাহলে এই সিএফএটির পরে অতিরিক্ত 3টা ঘর করতে হবে। কয়টা ঘর করব? 3টা। প্রথম ঘরটা হচ্ছে ডিএফ মানে ডিসকাউন্ট ফ্যাক্টর, তারপরে ঘরটা হচ্ছে পিবি মানে প্রেজেন্ট ভ্যালু, এরপরে সি ডট পিবি। এই প্রথম সি মানে কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু। ক্লিয়ার? জি স্যার। এখন আমাকে বলেন প্রশ্নের মধ্যে সিএফবিটি দিয়ে আছে, পেব্যাক পিরিয়ড চাই নাই, পাইছে হলো ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড, তাহলে আমাদের ঘর কয়টা হবে? 10টা। 10টা। আবার কেউ কিন্তু আবেগের ঠেলায় 11টা করে ফেলাই না। পেব্যাক পিরিয়ড যদি চাই তাহলে একটা ঘর হবে, যেহেতু পেব্যাক পিরিয়ড চাই না, শুধু ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড চাই, তো আমাদের কয়টা হবে বলো তো দেখি? 10টা। এখন বলো তো দেখি আমাদের প্রশ্নে সিএফবিটি দিয়ে আছে, পেব্যাক পিরিয়ডও বের করতে বলছে আবার ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড বের করতে বলছে, তাহলে সেক্ষেত্রে কয়টা ঘর হবে? 11টা। তাহলে মনে রাখবেন এই চ্যাপ্টারের একটা অঙ্কে সর্বোচ্চ 11টা ঘর হবে। ঠিক আছে, 11টা ঘরের বেশি কখনো হবে না, শেষ কথা। তাহলে আমরা বুঝতে পারলাম সিএফবিটি থেকে এটি পর্যন্ত আমাদের 7টা ঘর, এই 7টা ঘরের সাথে অতিরিক্ত একটা ঘর হবে যদি প্রশ্নে পেব্যাক পিরিয়ড চাই, আর যদি প্রশ্নে ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড চাই তাহলে অতিরিক্ত কয়টা ঘর হবে? 3টা। ওকে। তাহলে এখন আসেন আমাদের সূত্র, মানে তখন আমরা পড়লাম ওয়ার্কিং পড়লাম, এখন আমরা আসবো সূত্রের মধ্যে। রুল 1-এ লেখা আছে পিবিপি মানে পেব্যাক পিরিয়ড বা ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড, ডিপিবিপি। পেব্যাক এবং ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডের সূত্রটা কি সিমিলার। এখানে সূত্র হচ্ছে 2টা। প্রথমটা সিএফএটি যদি প্রতি বছর কি হয় সমান হয়, যদি প্রতি বছর সমান হয় তাহলে পেব্যাক পিরিয়ড সূত্র হচ্ছে এনসিইউ ডিভাইডেড বাই অ্যানুয়াল সিএফএটি। আর যদি প্রতি বছর টাকা অসমান হয় তাহলে পেব্যাক পিরিয়ড বা ডিসকাউন্ট পেব্যাক সূত্র হচ্ছে বড়টা কি এ প্লাস এনসিইউ মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এখানে এ কি, ডি কি, সি কি, এনসিইউ কি, গেলে পরে বোঝাবো, শুধুমাত্র আমাকে আপনি মনে করে দিবেন যে স্যার টাকাটা প্রশ্নের সমান আছে, সমান থাকলে আমরা 1 নম্বর সূত্র অ্যাপ্লাই করব, টাকাটা প্রশ্নে অসমান আছে, অসমান থাকলে আমরা কয় নম্বর সূত্র অ্যাপ্লাই করব? 2 নাম্বার। 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে, মানে এক কথায় বড়টা সূত্র অ্যাপ্লাই করব, তাহলে আমাদের প্রথম সূত্রের কাজটা শেষ। এরপরে 2 নম্বর সূত্র যেটা সেটা কি পেব্যাক রেসিপ্রোকাল, যেটাকে আমরা পিভিআর বলবো। এই পেব্যাক রেসিপ্রোকালের সূত্র হচ্ছে 2টা। প্রথম সূত্রটা 1-এর পেব্যাক পিরিয়ড দ্বারা ভাগ 100 দ্বারা গুণ, আর 2 নম্বর সূত্র হচ্ছে অ্যাভারেজ ইএটি ভাগ এনসি ইন্টু 100। এখন স্যার কখন কোনটা অ্যাপ্লাই করব? যখন প্রশ্নে পেব্যাক পিরিয়ড বের করার পরে পেব্যাক রেসিপ্রোকাল বের করতে বলবে তখন আমরা প্রথম সূত্র অ্যাপ্লাই করব, আর যদি পেব্যাক পিরিয়ড বের না করে যদি সরাসরি পেব্যাক রেসিপ্রোকাল বের করতে হলে তাহলে 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করব। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে পেব্যাক রেসিপ্রোকালের সূত্র কয়টা? 2টা। প্রথম সূত্রটা বলেন তো কি সূত্র? 1 বাই পিবিপি ইনটু 100। ইনটু 100। আর 2 নম্বর সূত্রটা বলেন? এভারেজ ইএটি ভাগ এনসিইউ ইনটু 100। ইনটু 100। গুড। 3 নম্বর যে সূত্র সেটা কি অ্যাভারেজ রেট অফ রিটার্ন, যেটাকে আমরা
শর্টকাটে ARR দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, এই অ্যাভারেজ রেট অফ রিটার্নের সূত্রটা আমি এখানে যা লিখবো আপনারা এটা পড়বেন। হ্যাঁ, অ্যাভারেজ রিটার্নের সূত্র হচ্ছে অ্যাভারেজ EAT ডিভাইডেড বাই, নিচে হচ্ছে তিনটা জিনিস আসবে, NCU প্লাস সেলফ ভ্যালু প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল ভাগ হচ্ছে 2 ইন্টু হচ্ছে 100। ঠিক আছে, জি স্যার। এভারেজ রেট অফ রিটার্নের সূত্র কি? এভারেজ EAT ডিভাইডেড বাই NCU প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস সেলফ ভ্যালু ভাগ 2 ইন্টু কি 100। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এভারেজ EAT কিভাবে বের করবো, এটা আমি প্রশ্নে গিয়ে বলে দিব। এই NCU আমরা ওই স্টেপ নাম্বার 1 বের করব, সেলফ ভ্যালু প্রশ্নে দেওয়া থাকবে, যদি না থাকে তাহলে এর মান 0, ওয়ার্কিং ক্যাপিটাল প্রশ্নে দেওয়া থাকবে, যদি না থাকে এর মান 0, ভাগ হচ্ছে কত 2। তাহলে আমরা আমাদের এই পর্যন্ত আমরা কয়টা সূত্র শিখলাম? 3টা সূত্র শিখলাম, পেব্যাক পিরিয়ড, পেব্যাক রেসিপ্রোকাল, এভারেজ রেট অফ কি রিটার্ন। 4 নাম্বার যে সূত্র সেটা কি রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা ROI দ্বারা প্রকাশ করব। ROI, এই ROI এর সূত্র হচ্ছে এভারেজ EAT ভাগ NCU ইন্টু 100। এভারেজ EAT ভাগ NCU ইন্টু কি 100 তাহলে ROI এর সূত্র গেল। তা দেখেন, পেব্যাক রেসিপ্রোকাল, এভারেজ রেট অফ রিটার্ন এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এই 3টা সূত্র কিন্তু সমান অর্থক্ষেত্রে যে সূত্র হবে, অসমান থাকলো কি সেম সূত্র, শুধু পরিবর্তন হবে পেব্যাক পিরিয়ডটা। যদি সমান থাকে তাহলে একরকম সূত্র, অসমান থাকলে কি আরেক রকম সূত্র। ক্লিয়ার কথা? জি স্যার। এই চ্যাপ্টারে মাত্র 2টা সূত্র, এক হচ্ছে পেব্যাক পিরিয়ড, 2 হচ্ছে NPV। এই 2টা সূত্র সমান এবং অসমানের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন, আর সকল সূত্রগুলি সমানের ক্ষেত্রে যা, অসমানের ক্ষেত্রে কি সেম। ক্লিয়ার কথা? স্যার। জি স্যার। 5 নম্বর সূত্র দেখবো। 5 নম্বর সূত্র কি NPV, যেটাকে আমরা বলবো নিট প্রেজেন্ট ভ্যালু। এই সূত্র হচ্ছে 2টা, যদি অসমান থাকে তাহলে বড় সূত্রটা, আর যদি সমান থাকে তাহলে ছোট সূত্রটা। অসমানের ক্ষেত্রে সূত্র হচ্ছে CF81 নিচে 1 প্লাস I পাওয়ার 1 প্লাস CF82 নিচে 1 প্লাস I পাওয়ার 2। এরকমভাবে অঙ্কটা যত বছরে থাকবে ঠিক অত বছর আমরা আগাবো, আর সবার শেষে আমরা NCUটা বাদ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে NPVর সূত্র হচ্ছে CF81 নিচে 1 প্লাস I পাওয়ার 1। এরকমভাবে আমরা কত বছর যাব অঙ্ক, যদি 5 বছর থাকে 5টা যাব নাকি? আর সবার শেষে কি বাদ দিব বলো দেখি? NCU বাদ দিব। NCUটা বাদ দিব। তাহলে এই প্রথম সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করব? সমান থাকে নাকি অসমান থাকলে? অসমান থাকলে। অসমান থাকলে। এখন এই ছকের ভিতরে যে 5টা মান, এই 5টা মানের মানগুলি যোগ করার পর আমাদের যে মানটা হবে, এই মানটাকে আমরা বলবো TPV। টিপি মানে কি? টোটাল প্রেজেন্ট ভ্যালু। মনে থাকবে? জি এই স্যার। থার্ড ব্র্যাকেটের ভিতরে যে মানটা পাবো, এই মানটার সবগুলো যোগফল হবে কি টোটাল প্রেজেন্ট ভ্যালু, মানে TPV। তাহলে আমাদের অসমানের ক্ষেত্রে গেল। এবং সমানের ক্ষেত্রে আমরা NPV সমানের ক্ষেত্রে সূত্র আছে অ্যানুয়াল CFET, সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস I পাওয়ার n ডিভাইডেড বাই I মাইনাস NCO। এখানেও সিমিলারভাবে থার্ড ব্র্যাকেটের ভিতরে যে মানটা পাবো, এই মানটা বলে আমরা কি TPV, মানে কি টোটাল প্রেজেন্ট ভ্যালু। ওকে, তাহলে অসমান যদি থাকে তাহলে বড় সূত্রটা, আর সমান থাকলে কোনটা বলো দেখি? ছোটটা। তাহলে এটা হলো NPV সূত্র গেল 5 নাম্বারটা। 6 নাম্বার সূত্র হলো প্রফিটেবিলিটি ইন্ডেক্স, যেটাকে আমরা শর্টকাটে বলো PI, যার সূত্র কি TPV ভাগ NCU ইন্টু 100। TPV মানে কি? যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যে মানটা পাবো, টোটাল প্রেজেন্ট ভ্যালু, ওইটা। আর 7 নম্বরে আমরা শিখবো নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স, যেটাকে আমরা NPI দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করব? NPI, নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। এক্ষেত্রে ওই প্রফিটেবিলিটি ইন্ডেক্সের সূত্রের মতোই, শুধু TPVর পরিবর্তে হবে NPV। তাহলে এক্ষেত্রে সূত্র হলো NPV ভাগ NC ইন্টু 100। তাহলে PI এবং NPI সূত্র দুইটা একটু বলেন তো দেখি। প্রফিটেবিলিটি ইন্ডেক্সের সূত্র বলেন তো দেখি একজন। TPV ভাগ NCO ইনটু 100। আর নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্সের সূত্র কি?
NPV ভাগ NCO into 100 ইন্টু 100। তাহলে আমরা টোটাল কয়টা সূত্র শিখলাম? 7টা। এরপরে 8 নম্বর সূত্র হচ্ছে লেখা আছে সারপ্লাস লাইফ। যদি প্রশ্নে সারপ্লাস লাইফ বের করতে বলে, মানে উদ্বৃত্ত সময় যদি বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে নাম্বার অফ ইয়ার মাইনাস পে ব্যাক পিরিয়ড। অর্থাৎ আমাদের প্রশ্নে যে কয় বছর দেওয়া থাকবে ওখান থেকে পে ব্যাক পিরিয়ড যা বের করবো এটা বাদ দিলে আমরা পাবো কি? সারপ্লাস লাইফ। তাহলে আমরা টোটাল এই পর্যন্ত 8টা সূত্র শিখলাম। 9 নম্বর সূত্র হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। এই সূত্রটা আজকে আমরা আলোচনা করব না, এটা আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। ক্লিয়ার কথা? তাহলে আমরা আজকে জি আলোচনা স্যার। করলাম টোটাল কয়টা সূত্র? 8টা সূত্র। এই 8টা সূত্র যদি ভালো করে পারেন তাহলে মনে করবেন যে ক্যাপিটাল বাজেটিং টেকনিক এই চ্যাপ্টারের ক্ষেত্রে আপনার 50% অঙ্ক শেষ হয়ে গেছে। যদি মনে রাখতে পারেন, যা যা বলছি এটা মনে রাখতে পারেন। তাহলে এখন আসেন এই রিলেটেড আমরা ছোট্ট একটা আজকে একটা ছোট্ট একটা অঙ্ক করব। হ্যাঁ, বেশি বড় অঙ্ক করব না, ছোট্ট একটা অঙ্ক করব। এই যে প্রবলেম 1 নম্বর অঙ্কটা, সবাই কি প্রবলেম 1 নম্বর অঙ্কটা দেখতেছি? জি স্যার। প্রবলেম 1 নম্বর অঙ্কটা 2021 সালে অ্যাকাউন্টিং এর প্রশ্ন। প্রশ্ন বলা আছে যে শান্তনা লিমিটেড ইজ কনসিডারিং টু বাই এ নিউ মেশিন অ্যাট কস্ট 1,60,000 টাকা। মানে একটা মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 1,60,000, দ্যাট ক্যান সেভ 50,000 টাকা অপারেটিং কস্ট এই ইয়ার। মানে প্রতি বছর আমার অপারেটিং কস্ট মানে CFBT হবে অথবা CFAT হবে 50,000 টাকা। এরকমভাবে কয় বছর যাবে বলুন দেখি? প্রতি বছরে 50,000 কয় বছর যাবে? 5 বছর। তাহলে প্রতি বছরের টাকাটা কি 5 সমান বছর। নাকি অসমান? সমান। It is also expected that the salvage value of the machine will be টাকা হচ্ছে 10,000। তাহলে salvage value আমাদের প্রশ্নে দেওয়া আছে 10,000 টাকা। Assume that corporation tax 40% and required rate of return হচ্ছে 10%। এনপিভির ক্ষেত্রে যে আমরা আয় পড়ছিলাম, ওই আয় মানে হচ্ছে এই যে রেট অফ রিটার্ন, মানে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। দ্য কোম্পানি ইউজ স্টেট লাইন মেথড ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশনটা আমাদের ধরতে বসে স্টেট লাইন মেথডে ডিপ্রিসিয়েশন ধরতে বসে। এখন প্রশ্ন হচ্ছে এই যে আমাদের আমরা জানি প্রথমেই যে কোনো অঙ্ক করার জন্য আগে বের করতে হয় কি? এনসিও। এনসিও বের করার সূত্র কি? সম্পত্তি ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ যোগ। তাহলে সম্পত্তি ক্রয় মূল্য ছিল 1,60,000, এর সাথে আনুষঙ্গিক খরচ যোগ করে। আমাদের প্রশ্নের মধ্যে আনুষঙ্গিক কোনো খরচ নাই, তাহলে 1,60,000 টাকা হচ্ছে কি সরাসরি কি টোটাল কস্ট। আর টোটাল কস্টের সাথে আমরা কি যোগ করি? আমাদের প্রশ্নে কি ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে আছে? না স্যার। নাই। তাহলে এই 1,00,000 টাকাই হচ্ছে এটার নামই টোটাল কস্ট, এটার নামই কি? এনসিও। ক্লিয়ার কথা? জি স্যার। জি আর এই স্যার। যে প্রতি বছর যে টাকাটা সেভ হয় এই 50,000 টাকা, যেহেতু প্রশ্নের ট্যাক্স রেট দিয়ে আছে, এটা কি CFBT হবে না CFAT হবে? CFBT। CFBT, গুড। আর CFBT তে আমরা অঙ্ক করি না, CFAT তে অঙ্ক করি? CFAT তে। গুড। এখন CFBT থেকে এটি পর্দ করার জন্য কয়টা ঘর করতে হয়? 7টা। কি সমানের ক্ষেত্রে নাকি অসমানের ক্ষেত্রে? অসমানের ক্ষেত্রে। আমাদের অঙ্কটা তো সমান নাকি? জি এই ক্ষেত্রে স্যার। জি 7টা স্যার। ঘর করার দরকার নেই, একটা ঘরে করলেই হবে। অর্থাৎ এই ক্ষেত্রে প্রথম বছর বের করা মানে কি দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর, সব বছর হয়ে যাবে। হ্যাঁ, সেম কাজটাই করব, কিন্তু ঘর হবে কয়টা? একটা। আর আপনাদের প্রশ্নে বের করতে বসে 1 নম্বরে পে ব্যাক পিরিয়ড। এখন পে ব্যাক পিরিয়ড সূত্র দুইটা, সমানের ক্ষেত্রে অসমানের ক্ষেত্রে। সমানের ক্ষেত্রে সূত্র কি ছিল? NCU divided by annual তাহলে আমাদের প্রশ্নে CFAT। এনসিউ বের করলে 1,60,000 আর অ্যানুয়াল CFAT আমরা বের করব নাকি? জি জি স্যার। স্যার। নম্বরে এনপিভি বের করতে বলছে, তাহলে এনপিভি আমরা সমানের সূত্রটা অ্যাপ্লাই করব। সমান কি বড়টা না ছোটটা? বড় সূত্র না ছোট সূত্রটা সমানের ক্ষেত্রে? ছোটটা স্যার। ছোটটা। আর প্রফিটেবিলিটি ইনডেক্সের এটা সমান থাকলো যে সূত্র, অসমান থাকলে একই সূত্র। এটা সূত্র কি? টিপিবি ভাগ এনসি ইনটু কি 100। 100। আর 4 নম্বরে বলছে ডাজ দ্য কোম্পানি বাই দ্য মেশিন বেজ অন দ্য ক্যালকুলেটেড এনপিবি। অর্থাৎ এনপিবির বেস করে বলছে যে কোম্পানি মেশিনটাকে ক্রয় করবে নাকি ক্রয় করবে না, এটা কমেন্ট করতে বলছে। কমেন্টটা খুবই সহজ ব্যাপার, এটা আমরা পরে বোঝাবো, আগে অঙ্ক করে আসি। তাহলে শুরুতেই আমাদের 3টা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে আমরা এনসিউ বের করব। আমাদের প্রশ্নে এনসিউটা কত হবে সরাসরি? 1,60,000। ওকে, সবাই ক্লিয়ার তো?
জি স্যার। ওকে, আমরা দেখেন তো সবাই এই যে আমাদের সলিউশন পিডিএফটা দেখতেছি কিনা? দেখতেছি স্যার। তাহলে আমরা ওয়ার্কিং একে লিখছি এনসিও 1,60,000। 2 নাম্বার ওয়ার্কিং করি ডিপ্রিসিয়েশন, যা শুধু কি টোটাল কস্ট মাইনাস সেলফ ভ্যালু ডিভাইড ইউজফুল লাইফ। টোটাল কস্ট হলো 1,60,000, সেলফ ভ্যালু আমাদের প্রশ্নে ছিল কয় টাকা? 10,000 টাকা। আর ইউজফুল লাইফ কয় বছর বলেন তো দেখি? 5 বছর। 5 5 বছর। বছর। তাহলে 1,60,000 মাইনাস 10 সমান সমান 1.5 লাখ। 1.5 লাখ রে 5 দ্বারা ভাগ করলে হয় 30,000। তাহলে ডিপ্রিসিয়েশনটা কি ক্লিয়ার? জি স্যার। এরপর আমরা বের করব সিএফএটি। আমাদের প্রশ্নে সিএফবিটি দিয়েছিল, তাই না? সিএফবিটি থেকে এটি পর্যন্ত আমাদের 7টা ঘর করতে হয়, সেটা অসমানের ক্ষেত্রে। অঙ্কটা কি অসমান না সমান? সমান। সমান। এর জন্য একটা ছকে আমরা করব, কিন্তু কাজ আমরা সেই আগেরটাই করব, মানে এই কাজটাই করব। এই যে এই কাজগুলি করব, কোনটার সাথে যোগ বিয়োগ কি হয় এই কাজই করব, কিন্তু একটা ছকে করব। এজন্য শুরুতেই আমরা দিছি, ওখানে আমরা ঘরের মধ্যে প্রথমে তো ইয়ার, যেহেতু এটা ইয়ার প্রতি বছর সমান, এর জন্য ইয়ারের ঘরটা দরকার নাই। ইয়ারের পরে আমরা দিলাম সিএফবিটি, ঠিক আছে না? জি স্যার। সিএফবিটির সাথে আমরা ডিপ্রিসিয়েশন কি যোগ করতাম না বিয়োগ করতাম? বিয়োগ। বিয়োগ। তাহলে ডিপ্রিসিয়েশন বের করলাম এই মাত্র 30,000। তাহলে সিএফবিটি ছিল 50, ডিপ্রিসিয়েশন 30,000 বিয়োগ করা হয় ইবিটি 20,000 টাকা। এই ইবিটির পরে ঘটা ছিল ট্যাক্স। ট্যাক্সের আমাদের পার্সেন্ট হচ্ছে 40%, এই 20,000 টাকার 40% হচ্ছে 8,000। তাহলে ইবিটি থেকে ট্যাক্স বাদ দেওয়া হয় ইএটি। এটা এখানে লেখে নাই, আপনারা সুন্দর করে কি করবেন লিখে দিবেন। হ্যাঁ, তাহলে ইএটি আমরা কত বের করলাম বলো তো দেখি? 12,000। 12,000। ইএটির সাথে পুনরায় কি যোগ করে সিএফবিটি হয়? বুঝি নাই। ইবিটি স্যার, ইবিটি আর ট্যাক্স। ডিপ্রিসিয়েশন আর ইআইটি। গুড। এখানে আমরা বলছিলাম এই ইএটির সাথে ডিপ্রিসিয়েশন যোগ করে কি হয়? সিএফএটি হয়। তাহলে ইএটি 12,000, ডিপ্রিসিয়েশন হচ্ছে 30, দুইটা মিলে হচ্ছে সিএফএটি 42,000 টাকা। তাহলে সিএফএটি বের করাটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। এটা আমরা একটা সঙ্গে করলাম কারণ প্রতি বছর টাকাটা কি সমান। তাহলে সিএফবিটি থেকে এটি পর্যন্ত যেটা স্টেপটা একটু আপনারা পড়ে নেবেন সমানের ক্ষেত্রে। প্রথমে সিএফবিটি দিব, এর সাথে ডিপ্রিসিয়েশন বাদ হবে কি ইবিটি, ইবিটির সাথে ট্যাক্স বাদ হবে ইএটি, ইএটির সাথে পুনরায় ডিপ্রিসিয়েশন যোগ হবে কি সিএফএটি। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে সিএফএটি আমাদের শেষ। এখন আমাদের 1 নাম্বার প্রশ্নে বের করতে বলছিল যে পেব্যাক পিরিয়ড। তাহলে পেব্যাক পিরিয়ড সমানের ক্ষেত্রে সূত্রটা কি ছিল? NCU divided by annual তাহলে আমরা লিখছি উই নো দ্যাট পেব্যাক পিরিয়ড সমান এনসিইউ ডিভাইড অ্যানুয়াল সিএফএটি। এনসিইউ আমরা এই মাত্র প্রশ্নে আমাদের সরাসরি দিয়েছিল কত? 1 লক্ষ কত? 60,000। আর অ্যানুয়াল সিএফএটি আমরা এই মাত্র বের করলাম, কত টাকা বের করছি বলো তো দেখি? 42,000। তাহলে 1,60,000 কে 42,000 দ্বারা যদি ভাগ করি হয় 3.81। আর পেব্যাক পিরিয়ড মানে সময় কি বোঝাইছে, এর জন্য শেষে কি দিছি? ইয়ার্স। ঠিক আছে? এন্ড পেব্যাক পিরিয়ড কথা মানে কি, অঙ্কটা বিনিয়োগ করছিল কয় বছরের জন্য? 5 বছরের জন্য। এই 5 বছরের মধ্যে 3.81 বছর পরে তার বিনিয়োগকৃত টাকাটা কি উঠে আসবে। ঠিক আছে? তাহলে পেব্যাক পিরিয়ড 3.18 ইয়ার্স। এটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। এরপরে 2 নম্বরে বের করতে বলছে এনপিভি। এনপিভি সূত্র যেহেতু সমান এই জন্য আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করছি। যার সূত্র কি? থার্ড ব্র্যাকেট অ্যানুয়াল সিএফএটি 1 মাইনাস উপর 1 নিচে 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড বাই আই মাইনাস কি এনসিও। অ্যানুয়াল সিএফএটি আমরা বের করছি 42,000, 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস আই। এই আই এর মান আমাদের প্রশ্নে ছিল রিকোয়ার রেট অফ রিটার্ন কয় পার্সেন্ট ছিল? 10%। 10%। তাহলে এখানে 10 দিছি, পাওয়ার হচ্ছে n ডিভাইডেড আই এর মান 0.10, মানে 10% 100 দ্বারা ভাগ করে 0.10 হয়েছে। থার্ড ব্র্যাকেট ক্লোজ করে মাইনাস দিছি, এনসিউর মান আমাদের প্রশ্নে ছিল 1,60,000। এন্ড এটাকে আমরা একসাথে ক্যালকুলেশন করব। ঠিক আছে? এটা ক্যালকুলেশনটা করার পরে এটা ক্যালকুলেটর কারো কাছে আছে? আছে জি স্যার। স্যার। একটু ক্যালকুলেটর হাতে নেন, আমি একবার বলবো। হ্যাঁ, প্রথমে লেখেন 1 প্লাস 0.10 দিয়ে একটা সমান দেন। 1 প্লাস 0.10 দিয়ে সমান দেন, কত হয় বলেন? 1.1। 1.1। এবার পাওয়ার দাও 5,
পাওয়ার 5 দিয়ে সমান দাও। 1.61 ওকে, something. এরপরে এই মানের সাথে আমি 1 কি করে ভাগ করব, লেখো আমি যা বলবো তাই লিখবা। 1 ভাগ অ্যানসার সমান 1 ভাগ অ্যানসার সমান দিছি। জি জি স্যার। স্যার। কত হয়েছে? 0.6 ওকে, আর 0.62 বলা দরকার নেই, something. এটার সাথে আমি একের সাথে আমি এটা বাদ দেবো। এবার লেখো 1 বিয়োগ অ্যানসার সমান 0.37 এর something. সাথে 42,000 আমরা গুণ করব, লেখো গুণ 42,000। 15,921 ভাগ 30. ওকে, আর বলতে হবে ভাগ 0.10। 15,92 ভালো করে 13.0. বলো, 1 লাখ কত হয় তাই বলো। 1,59,213. 59,200। 213 ওকে, দশমিক পড়ার দরকার নেই, হ্যাঁ দশমিক তোমার কাছে রেখে দাও, হ্যাঁ পকেটে রেখে দিও। 1,59,213, এটা হচ্ছে আমার থার্ড ব্র্যাকেটের মান, আর মাইনাস 1,60,000 টাকা। তাহলে এই দুইটার বিয়োগফল হচ্ছে -787 টাকা। ক্লিয়ার? জি স্যার। তাহলে এনপিবি মানটা যেটা পাইলাম এটা হলো নেগেটিভ মান পাইলাম 787। 87. তাহলে রিকোয়ারমেন্ট 2 ক্লিয়ার? জি স্যার। ওকে, আর 3 নম্বরে চাইছিল হচ্ছে পিআই সূত্র কি? টিপিবি ভাগ এনসি ইন্টু 100। টিপিবি মানে কি? যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যে মানটা, কত মান পাইছি? 787. থাপটা মধ্যে 1,59,213। হ্যাঁ 1,59,213। 727 হলো এনপিবির মান। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে মানটা কত পাইছি? 1,59,200 কত 13। 13. আর এনসি হচ্ছে প্রশ্নে ছিল 1 লাখ ইন্টু হচ্ছে 100। এটাকে ক্যালকুলেশন করলে মান পাবো 99.51%। ক্লিয়ার কথা? এখন জি এখানে স্যার। যদি এনপিআই বের করতে বলতো, তাহলে এনপিআই সূত্র আমরা কি জানি? NPV এনপিভি ভাগ NCO এনসি ইন্টু কি 100। বলো তো দেখি এখন মান কত কত হবে? উপরে 1,60,000 বুঝি নাই? স্যার, উপরে 1,60,000। তো থাপড়ে তোর ক্লাসটা বের করে দিম না গাধা এখনকার। এনপিভি কত? তো তুই ক্লাস ছিলি না। এনপিভি তুই 1,60,000 দুই কস বেটা। 787 স্যার। হ্যাঁ 787 এই যে হুদাই হুদি বকাটা খালি 700 কত 87 পাইছি কি এনপিভির মান। 1,60,000 তো এনসিউর মান। জি স্যার, 1,60,000 নিচে। হুদাই হুদি বকা খালি। আর এনসি হলো 1,60,000। বকা খাওয়া ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, হ্যাঁ মোটা হইবা বকা খাইলে। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে একটা মান আমরা পাবো। বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে মনে রাখেন এই এনপিভি ক্ষেত্রে যে থার্ড ব্র্যাকেটের মানটা পাইছি 1,59,213, এটা হলো টিপিবির মান। আর 1,60,000 হচ্ছে এনসিওর মান। এই দুটো বিয়োগফল এনপি পাইছি -787। এটা মনে রাখেন কিন্তু, হ্যাঁ। তাহলে আমাদের 3টা রিকোয়ারমেন্ট বের করা শেষ। এখন 4 নম্বরে বলছে যে মেশিনটা ক্রয় করবেন কি করে করবেন না, কার উপর বেস করে? এনপিপির উপর বেস করে। এখন এনপিপির উপর যখনই কমেন্ট করতে বলে মনে রাখবেন এনপিপি কি পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে এই মেশিনটা কিনে ব্যবসা প্রতিষ্ঠানে লাভ হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে কি হবে? ক্ষতি হবে। ক্লিয়ার কথা? জি স্যার। এনপিপি কি পজিটিভ পাইছিলাম না নেগেটিভ পাইছিলাম? নেগেটিভ স্যার। নেগেটিভ পাইলে মেশিন ক্রয় করে লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। তাহলে এই মেশিন কিনবো না কিনবো না? কিনবো না। বলছে ডাজ দ্য কোম্পানি বাই দ্য মেশিন। মেশিনটা কি কোম্পানি ক্রয় করা উচিত হবে কিনা? তাহলে লিখছে দ্য কোম্পানি শুড নট বাই দ্য মেশিন বিকজ ইটস এনপিবি ইজ কি নেগেটিভ। আর যদি পজিটিভ হতো কি লিখতাম দ্য কোম্পানি শুড বাই দ্য মেশিন বিকজ ইটস এনপিবি ইজ কি হইতো তখন? পজিটিভ। ক্লিয়ার কথা? জি স্যার। এই হচ্ছে প্রবলেম 1 পর্যন্ত আজকে হচ্ছে আপনাদের বাসায় কাজ থাকবে, হ্যাঁ। এই যে আমি যা পড়াইলাম ফরম্যাট 1 এবং ফরম্যাট 2 এর প্রবলেম 1 পর্যন্ত, এই পুরাটাই আপনারা নিজ দায়িত্বে একদম খাতার মধ্যে করে ছবি তুলে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিবেন। আমরা আগামী ক্লাসে এই প্রবলেম 2 নাম্বার দিয়ে শুরু করব। কথা কি বুঝতে পারছি সবাই না?
জি স্যার। ওকে, তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে, রেকর্ড ক্লাস। আপনাদের